হোমমেড স্যালাইন আর হচ্ছে ওআরএসের স্যালাইন সেই দুটো এক হতে পারে না। কোয়ালিটি কোয়ান্টিটি কোনো দিক থেকে তার কার্যকারিতা কখনোই এক না। শুধু ডায়রিয়া না, যে কোনো প্রকার ডিহাইড্রেশনের ক্ষেত্রে ওর স্যালাইন দরকার। আগে যেমন বলা হতো আপনি কি স্যালাইন খাইয়েছেন, এখন আমরা জিজ্ঞেস করি মা কিভাবে বানিয়েছেন। আইসিডিডিআরবিকেও আমি ধন্যবাদ জানাতে চাই, সাথে তো অবশ্যই হচ্ছে এসএমসি, কারণ তারা যদি একেবারে রুট লেভেলে এটা পৌঁছে দিতে না পারতো যেটা এক্স্যাক্ট ফর্মুলেশনে, তাহলে এটার পুরাপুরি আমরা যেটা দেখতে চাই যে এই রিহাইড্রেশন সল্টটার সুফল, সেটা অ্যাকচুয়ালি সম্ভব হতো না। এখন মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক তো আসলে খুব অতপ্রত। কিছুক্ষণ আগে নিওনাটোলজিস্ট সবাই বলছিলেন যে যখন একটা নিওনাটের কে অসুস্থ হয় তখন যদি ওর স্যালাইনটা মাকে খাওয়ানো হয় সেটা কোনো কার্যকরী না। কিন্তু আমি এখন যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা সন্তানের মধ্যে যখন সন্তান বেড়ে ওঠে মায়ের এর হচ্ছে গর্ভে, তখন একটা মা মানে দুটো জীবন বহন করছে। সেক্ষেত্রে তখন কিন্তু নিজে খাওয়া মানে গর্ভস্থ সন্তানকে খাওয়ানো ওর স্যালাইন। সেক্ষেত্রে শুধুমাত্র নিজের ডিহাইড্রেশন হলে যে প্রবলেম হচ্ছে তা না, তখন তাকে মাথায় রাখতে হয় তার শরীরে বেড়ে উঠছে একটা সন্তান, যেটা আগামীতে পরিপূর্ণ মানুষ হিসেবে সে জন্মগ্রহণ করবে কিনা সেই রেসপন্সিবিলিটি মায়ের। সেক্ষেত্রে ডিহাইড্রেশনের ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ তার এবং তার গর্ভের সন্তানের জন্য। কিছু মিসকনসেপশন যেটার জন্য কিছুক্ষণ আগে স্যার বলছিলেন হাইপারন্যাট্রিমিয়া থেকে অনেক কমপ্লিকেশন। তাহলে আমি প্রথমেই বলি গর্ভস্থ মায়ের কথা। প্রথমে যেহেতু হ্যাঁ ডেফিনেটলি একটা ডক্টরের কাছে যখন যায় মা, তখন গর্ভস্থ সন্তান যখন ক্যারি করছে তখন তার মাথায় কিন্তু হেল্থটা বেশি থাকে বাচ্চার ক্ষতি হলো কি না। এখনও পর্যন্ত জনগণ ভাবে যে যেমন কোল্ড ড্রিঙ্কস খাওয়া যায় না গর্ভের সন্তানের ভালোর জন্য, সেরকম হয়তো বা ওর স্যালাইনও খাওয়া যায় না গর্ভস্থ অবস্থায়। কিন্তু এইটাও কিন্তু মেসেজটা ক্লিয়ারলি দিতে হবে, যখন আপনার ডিহাইড্রেশন, সেটা আপনি ল্যাকটেটিং মাদার হন কিংবা হচ্ছে যে আপনি আপনি গর্ভবতী, তখন কিন্তু আপনাকে সমান ভাবে একইভাবে আপনাকে স্যালাইনটা খেতে হবে, ক্লিয়ার এবং লাউড, সেটা নিয়ে কোনো কথা নাই। এখন কথা হচ্ছে যে কিভাবে খাবেন। যদি আপনার ডিহাইড্রেশন থাকে, আপনার তো যেমন একটা অ্যাডাল্ট মানুষের ডিহাইড্রেশনের যে প্রবলেম হয় এগুলো আমরা সব জানি, অলরেডি ডিসকাশন হয়ে গেছে, কিন্তু এতে কিন্তু আপনার অ্যামনিওটিক ফ্লুইডটা কমে যাচ্ছে। তাহলে গর্ভের যে সন্তান, এটার সাথে তার বেড়ে ওঠা, তখন কিন্তু একটা ম্যাপিং তৈরি হয়ে যাচ্ছে। ইভেন যদি অ্যামনিওটিক ফ্লুইড কম হয়ে যায়, তার অপুষ্ট সন্তান জন্ম হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, মিসক্যারেজ হতে পারে, এবং যেটা হচ্ছে নিউরাল টিউব ডিফেক্ট বলে, যেটাকে তালু কাটা এবং পিছনে দেখা যায় বড় একটা টিউমারের মতো হয়েছে। এই প্রবলেমগুলো কিন্তু যদি ডিহাইড্রেশন থাকে, তাহলে এর সাথে যদি ফোলেট ডেফিসিয়েন্সি থাকে, তাদের পসিবিলিটি অনেক অনেক বেড়ে যায়। এগুলো হচ্ছে স্টাডি বলে। এবং আরেকটা ব্যাপার, যেহেতু এই সময় একটা মর্নিং সিকনেস থাকে, পানি বেশি খেলে কিন্তু এমনিতেই তখন মর্নিং সিকনেসটা বেড়ে যায়। তো সবার মাদের ধারণা হয় ঠিক আছে তাহলে আমি 2 চামচ একটু লবণ পানির মতো, খুব মজা লাগছে খেতে, লবণ লবণ যেন লাগে, ওটা আমি খাচ্ছি কিন্তু ডক্টর, ঠিক আছে। কিন্তু এটা যে কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে এটা কিন্তু বুঝতে পারছে না। কিংবা স্যার কিছুক্ষণ আগে বললেন যে 1 গ্লাস পানি বা হাফ গ্লাস পানিতে আমি কনসেন্ট্রেটেড খাচ্ছি, তার মানে আমি আরও ভালো কিছু খাচ্ছি। ব্যাপারটা কিন্তু তা না। এই ক্লিয়ার কনসেপশনগুলো হচ্ছে এখন সবার মাঝখানে দিতে হবে। মানে ওআরএস মানে একটা ব্যালেন্স, একটা ফর্মুলেশন, যেটাকে সেই পরিমাণ পানির মধ্যে, সেই পরিমাণ জিনিসের মধ্যেই মেশাতে হবে, সেটা 1 ইঞ্চি কম বা বেশি না। এখন মিসকনসেপশন আসে, আমি অনেক মমিস গ্রুপে আমি দেখেছি যে ওটা বলে যে আপনি তো এখন গর্ভবতী, আপনি কিন্তু এখন কোনো বাহিরের জিনিস খাবেন না, আপনার সব কিছু হোমমেড, সেরকম আপনার হোমমেড স্যালাইন, ঠিক আছে। কিন্তু না, হোমমেড স্যালাইন আর হচ্ছে ওআরএসের স্যালাইন সেই দুটো এক হতে পারে না। কোয়ালিটি কোয়ান্টিটি কোনো দিক থেকে তার কার্যকারিতা কখনোই এক না। এখন আমাদের মূল কনসেন্ট্রেশন হওয়া উচিত একটা ওআরএস অ্যাকচুয়ালি কীভাবে বানাবে, কীভাবে খাওয়াবে, কতটুকু খাওয়াবে, এটা এইজ অনুসারে তৈরি আছে। হ্যাঁ, এটা একটা ঔষধের মতো মনে হতে পারে, কিন্তু ঔষধ আবার মনে করার এটা কোনো অপশন নাই যে এটা ডায়রিয়ার ঔষধ, এটা ডিহাইড্রেশনের ঔষধ। অনেকের ডায়রিয়ার অনেক কারণের মধ্যে ইনভ্যাসিভ ডায়রিয়া এবং অনেক কনজেনিটাল ডায়রিয়া,
সিস্টিক ফাইব্রোসিসের ডায়রিয়া হয়, সেটার ট্রিটমেন্ট কিন্তু ওআরএস না। ওআরএস শুধু এটার জন্য যে পরিমাণ পানি বের হয়ে যাচ্ছে লবণ, সেই পরিমাণ ঢুকানো, সেটা কম বা বেশি না। এখন সচেতনতামূলক ব্যাপারটা বয়সের সাথে, সময়ের সাথে, যুগের সাথে চেঞ্জ হয়। আগে যেমন হতো, এখন ফেসবুক আছে, টিভি কতজন এখন দেখে জানি না, বিভিন্ন মিডিয়া আছে। এসব ক্ষেত্রে এখনের ডিহাইড্রেশনের সাথে সাথে হাইপারন্যাট্রেমিয়া, হাইপারন্যাট্রেমিক শক, প্লাস হচ্ছে যে প্রপার ওয়ে টু ডিসপেন্স এবং প্রোডাকশন তো না, মানে তৈরি করাটা যে কিভাবে করতে হবে, এটার প্রতি জোর দেওয়ার টাইম এসেছে। তো ভ্রান্ত ধারণাগুলো চলে যাক, এবং মায়ের সাথে সন্তান এবং বড়রা এখন তো সবাই ওরসালাইন খাওয়ার দরকার, কারণ কোন সময় শুধু ডায়রিয়া না, যে কোনো প্রকার ডিহাইড্রেশনের ক্ষেত্রে ওরসালাইন দরকার। রেনাল ফেইলিওর হয়ে এবং ডায়ালাইসিস করতে হচ্ছে, কারণ ওর হাইপারন্যাট্রেমিক শক, ডিহাইড্রেশন, তারা এভাবে আসছে আমাদের কাছে। এবং সবাই যে শকে যাচ্ছে তা না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এখন জিজ্ঞেস করি। শুধু আগে যেমন বলা হতো আপনি কি ডায়রিয়া, আপনি কি স্যালাইন খাইয়েছেন, এখন আমরা জিজ্ঞেস করি মা কীভাবে বানিয়েছেন। এই কোয়েশ্চেনটাও আমরা এখন করি। এটা ব্যাপারটা এমন হতে পারে, যতজন মানুষ হচ্ছে প্রপার সলিউশনে খাওয়াচ্ছে না, তাদের মধ্যে কত পার্সেন্টের এটা হচ্ছে, এটা নিয়ে গবেষণা হতে পারে। এবং ওভারঅল কত পার্সেন্ট অ্যাকচুয়ালি এই জিনিসটা জানে না। মানে এটা হচ্ছে একটা অ্যাটিটিউড, প্র্যাকটিস, এই রিলেটেড ব্যাপার। যে তাহলে মায়ের সঙ্গে আগে জিজ্ঞেস করতে, আচ্ছা মা আপনি তো জানেন যে স্যালাইনটা খেতে হবে, আচ্ছা বলেন তো কীভাবে বানাতে হয়, আচ্ছা আপনি কি এভাবে কতটুকু বানিয়েছেন। 5 জন আসলো যে প্রপার ওয়েতে আসেনি, বেশি ডাইলুটও অনেকে করে ফেলে, অনেকে হাইপার ডাইলুট করছে। তো তাদের মাঝখানে কত পার্সেন্টে কী লেভেলে কোন ডাইলেশনে যে রেনাল ফেলিওর হচ্ছে, কোন ডাইলেশনে যে তাদের ডিহাইড্রেশনটা বেড়ে যাচ্ছে, এসব নিয়ে কথা বলা, মানে এটা নিয়ে স্টাডি করা যেতে পারে।